প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আমরা এর আগের লেকচারে আমরা যতটুকু আলোচনা করেছি, আজকে হচ্ছে আমরা পার্ট 2 তে হচ্ছে এরপর থেকে আমরা আলোচনা করব। তো এভাবে করে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। হ্যাঁ, তোমরা প্রতিটি পার্টের পর প্রতিটি পার্টে একদম সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমরা জানতে পারবে। তো আমরা আজকে আসছি আর কি পার্ট 2 তে। তো পার্ট 2 তে তোমাদের সাথে আমি আছি, তোমাদের এই সরোজ স্যার। তো আমরা পার্ট 2 হচ্ছে আজকে কি দিয়ে স্টার্ট করবো হচ্ছে স্যার, গত ক্লাসে আমরা যেটা স্টার্ট করছিলাম লাস্ট ছিল হচ্ছে কি আমাদের প্রোগ্রামের ভুল, মানে এর আগের লেকচারে ছিল। আজকে হচ্ছে আমরা এরপর থেকে স্টার্ট করব আমাদের হচ্ছে কি অ্যালগরিদম থেকে। কি থেকে স্যার? অ্যালগরিদম। তো আমাদেরকে জানতে হবে স্যার অ্যালগরিদমটা কি। অ্যালগরিদম হচ্ছে কি কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে, মানে প্রোগ্রাম মানে হচ্ছে কি বলছিলাম একটা সমস্যা, আর সমস্যাটা যখন সমাধানের ক্ষেত্রে কতগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ সম্পাদনের পরিকল্পনা করাকে কি বলা হচ্ছে? অ্যালগরিদম। তাহলে পর্যায়ক্রমে ধাপে ধাপে মনে করো হচ্ছে, ধরো তোমাকে কোন একটা কাজ করতে বললাম, তো কাজটা করতে হলে আগে তোমাকে একটা কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা করার পরে তারপর তোমাকে সাজাইতে হবে যে স্টেপ স্টেপ সাজাতে হবে, মানে কোন স্টেপের আগে কোন স্টেপে কাজটা আগে করতে হবে। ধর তোমাকে একটা রান্না করতে বলা হলো, তো রান্নাটা করতে বলা হয়েছে যেহেতু তুমি তো শুরুতেই তো একেবারে হচ্ছে কি রান্নাটা বসাই দিবে না, তার মানে তোমাকে একটা 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 কি উপাদানগুলা কি করতে হবে? সংগ্রহ করতে হবে। দেন উপাদানগুলা কোনটার পর কোনটা দিতে হবে তোমাকে সেটা জানতে হবে। দেন উপাদানগুলা হচ্ছে মিক্স করে চুলায় বসিয়ে দেন, ফাইনালি তোমাকে তরকারিটা কি করতে হবে? রান্না করতে হবে। ঠিক আছে? তো অ্যালগরিদম হচ্ছে কি, তাহলে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে কতগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে, তাহলে কি বলা হচ্ছে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে কতগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ সম্পাদনের পরিকল্পনা করাকে কি বলা হচ্ছে? অ্যালগরিদম। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? অ্যালগরিদমটা জানলাম। তো অ্যালগরিদম হচ্ছে বর্ণনা নির্ভর। পরীক্ষায় যদি এমসিকিউ আসে অ্যালগরিদম কি নির্ভর? অ্যালগরিদম হচ্ছে কি নির্ভর স্যার? বর্ণনা নির্ভর। ওকে, আচ্ছা তাহলে কি গেল? অ্যালগরিদম গেল। তাহলে অ্যালগরিদম হচ্ছে কোনটা? যেমন ধর তোমরা অবশ্যই সবাই 9-10 হচ্ছে কি সম্পাদ্য উপপাদ্য করছিল 8-9-10 এ। তো সম্পাদ্যের মধ্যে তোমরা কি করতে চাও? চিত্র এঁকে কি দিতে? অঙ্কনের বিবরণ দিতে। তো সেই অঙ্কনের বিবরণটাই হচ্ছে কি আমাদেরকে অ্যালগরিদম, আর চিত্রটাই হচ্ছে কি ফ্লো চার্ট। ঠিক আছে? তো আমরা এরপরে হচ্ছে কি জানবো? তাহলে অ্যালগরিদম নিয়ে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা কি জানবো? এখন আমরা জানবো হচ্ছে কি ফ্লো চার্ট। ফ্লো চার্ট যেটার বাংলা অর্থ হচ্ছে কি প্রবাহ চিত্র। ফ্লো চার্ট যেটা বাংলা অর্থ হচ্ছে কি প্রবাহ চিত্র। তাহলে ফ্লো চার্ট কাকে বলবো? যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্ধারণ করা হয়, তাকে কি বলা হচ্ছে স্যার? তাকে কি বলা হচ্ছে? ফ্লো চার্ট বা হচ্ছে কি প্রবাহ চিত্র। ঠিক আছে? মানে হচ্ছে ফ্লো চার্টে হচ্ছে আলটিমেটলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি চিত্রগুলা। ফ্লো চার্টে লেখা ঠিক থাকলেও চিত্র যদি কোনো অবস্থাতে ভুল হয় তাহলে কোনো ধরনের কিন্তু মার্কস পাওয়া যাবে না, কারণ হচ্ছে ফ্লো চার্ট চিত্র নির্ভর, অ্যালগরিদম বর্ণনা নির্ভর। তাহলে কি বললাম? যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে তার গতিধারা নির্দেশ করা হয় বা নির্ধারণ করা হয়, তাকে কি বলা হচ্ছে? ফ্লো চার্ট। ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। ফ্লো চার্ট কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট, দুই হচ্ছে কি প্রোগ্রাম ফ্লো চার্ট। তাহলে এক হচ্ছে কি সিস্টেম ফ্লো চার্ট, সিস্টেম ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্ট দুই প্রকার, সিস্টেম ফ্লো চার্ট আর একটা হচ্ছে কি প্রোগ্রাম ফ্লো চার্ট। তো আমাদের এখন জানতে হবে সিস্টেম ফ্লো চার্ট কাকে বলে, প্রোগ্রাম ফ্লো চার্ট কাকে বলে। সিস্টেম ফ্লো চার্টটা হচ্ছে কি যে তাহলে দেখো কোন সংস্থা বা সংগঠনের সকল কাজের ধারাবাহিকতা একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে কি বলা হচ্ছে? সিস্টেম ফ্লো চার্ট বলা হচ্ছে। তাহলে কি বললাম স্যার? কোন সংস্থা, কোন সংস্থা বা সংগঠনের সংগঠনের সকল কাজের ধারাবাহিকতা একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে কি বলা হচ্ছে স্যার? অ্যালগরিদম। সরি, তাকে কি বলা হচ্ছে? সিস্টেম ফ্লো চার্ট। ক্লিয়ার? এবার আমরা আসবো স্যার কি প্রোগ্রাম ফ্লো চার্ট। প্রোগ্রাম ফ্লো চার্ট হচ্ছে কাকে বলে? তাহলে একটি কম্পিউটার প্রোগ্রামের ধারাবাহিক কার্যপ্রণালী একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে বলা হচ্ছে কি প্রোগ্রাম ফ্লোচার্ট। মানে হচ্ছে কি একটা কম্পিউটার প্রোগ্রামের ধারাবাহিক কি বলা হচ্ছে? কার্যপ্রণালী, মানে কাজটা কিসের মাধ্যমে? একটি চিত্রের মাধ্যমে যদি তুমি প্রকাশ করো তখন সেটাকে কি বলা হচ্ছে? প্রোগ্রাম ফ্লোচার্ট। তো আমরা এটা যেহেতু পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং করতেছি, তো আমরা পঞ্চম অধ্যায়ে ব্যবহার করব হচ্ছে কোনটা স্যার? প্রোগ্রাম ফ্লোচার্টটা। আমরা এখানে সিস্টেম ফ্লোচার্টটা ব্যবহার করি না। ঠিক আছে? আমরা সিস্টেম ফ্লো তাহলে কেন সিস্টেম ফ্লোচার্ট হচ্ছে কোন সংস্থা বা সংগঠনের, তো আমরা করব হচ্ছে প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম করব, তো এই জন্য হচ্ছে আমরা প্রোগ্রাম ফ্লোচার্টটা ইউজ করব।
কিন্তু আমরা সিস্টেম ফ্লোচার্টটা এখানে তেমন একটা কি করব না, ব্যবহার করব না। তো আমাদেরকে এখন কি করতে হবে স্যার, জানতে হবে প্রোগ্রাম ফ্লোচার্টে যে চিত্রগুলো আমরা ব্যবহার করি, প্রোগ্রাম ফ্লোচার্টে আমরা যে চিত্রগুলা ব্যবহার করি সে চিত্রগুলা কোনটা কি কাজে ব্যবহার করা হয়। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ফ্লোচার্ট হচ্ছে কি নির্ভর, চিত্র নির্ভর। চিত্র যদি ভুল হয় তুমি কোনো অবস্থাতেই কি পাবা না স্যার, মার্কস পাবে না। তো আমরা এখন কি জানবো স্যার, প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত বিভিন্ন প্রকার কি স্যার, প্রতীক। প্রতীক মানে আমরা চিত্রগুলো সম্পর্কে একটু জানবো। তো আসো, প্রথমে আসছে স্যার কি এই চিত্রটা, এটা কি, এটা হচ্ছে কি উপবৃত্ত। উপবৃত্ত, এই উপবৃত্তাকার চিত্রটি আমরা কিসের জন্য ইউজ করি, ফ্লো চার্টে হচ্ছে এটা শুরু বা কিসের জন্য, শেষ। তার মানে তুমি যখন কোন একটা ফ্লো চার্ট স্টার্ট করবে এবং হচ্ছে এন্ড করবে, মানে শেষ করবে, তখন তোমাকে চিত্রটা অবশ্যই কোন আকৃতি দিতে হবে, উপবৃত্ত আকৃতির। এই উপবৃত্তের জায়গায় যদি তুমি বৃত্ত দিয়ে দাও তাহলে সেটা কি হয়ে যাবে স্যার, ভুল হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, ঠিক আছে। কারণ ফ্লো চার্ট মাথায় রাখতে হবে, ফ্লো চার্ট হচ্ছে কি নির্ভর, চিত্র নির্ভর। চিত্র ভুল হলে ফ্লো চার্টে তুমি কোনো অবস্থাতে কোনো ধরনের মার্কস পাবে না, ঠিক আছে। তার মানে হচ্ছে যখন তুমি স্টার্ট, এই যে ফ্লো চার্ট যখন কি করবো আমরা, স্টার্ট করব, তো স্টার্ট করার সময় হচ্ছে আমাদেরকে কোন চিত্র দিয়ে ইউজ করতে হবে, কোন চিত্র দিয়ে, আমাদেরকে হচ্ছে উপবৃত্তাকার চিত্র দিয়ে। ক্লিয়ার? ওকে, এবার আসি স্যার, এটা কি, সামান্তরিক। সামান্তরিক চিহ্নটা কখন আমরা ইউজ করব, সামান্তরিকটা কখন ইউজ করব, তাহলে একটু খেয়াল করো। সামান্তরিকটা ইউজ করব হচ্ছে কি, ইনপুট অর আউটপুট। তার মানে তুমি যখন ইনপুট দিবে এবং যখন তুমি আউটপুট পাবে, তখন সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কি ইউজ করতে হবে, সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের জায়গায় কোনো অবস্থাতেই আয়ত ইউজ করা যাবে না, ঠিক আছে। ওকে, মনে করো হচ্ছে যে তুমি, হ্যাঁ, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে, তাহলে তখন সেক্ষেত্রে তোমাকে কি দিতে হবে, ইনপুট বি এইচ। তাহলে এই চিত্রটা, তাহলে দেখো তোমার ইনপুট বি এইচটা তুমি লিখছো, বাট এই চিত্রটা দিছে হচ্ছে তুমি আয়ত, তাহলে তুমি কোনো মার্কস পাবে না, কারণ ফ্লোচার্ট চিত্র নির্ভর। তো এই জন্য হচ্ছে ইনপুট দেওয়ার ক্ষেত্রে এবং আউটপুট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কোন চিহ্ন ইউজ করতে হবে, সামান্তরিক চিহ্ন। ক্লিয়ার? ওকে, এবার আসি স্যার কি, এটা কি চিহ্ন দেখো, আয়ত। আয়ত, তো আয়তটা আমরা কখন ইউজ করব, যেটা আমরা ইউজ করি হচ্ছে কি প্রসেসিং বা প্রক্রিয়াকরণ, বা প্রক্রিয়াকরণ, প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। তো প্রক্রিয়াকরণ জিনিসটা কি, ধরো তোমাকে বললাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হলে কিসের সাহায্যে তোমাকে কি জানতে হবে, সূত্রটা জানতে হবে। যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো তোমাকে সূত্রটা জানতে হবে। তো এই সূত্র মানে যেটার মাধ্যমে হচ্ছে তুমি মূলত রেজাল্টটা বের করবে, সেটাকেই বলা হচ্ছে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। তাহলে মনে করো, এই যে তার চিত্রটা কি হতে হবে, আয়ত। তো ধরো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র তুমি কি লিখলা, ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এই যখনই তোমার সূত্র বসাবে বা কোনো ধরনের মান বসাবে, মনে করো আই এর মান 2, আই এর মান 3, আই এর মান 1, আই ইকুয়াল টু আই প্লাস 1, এরকম ধারণাতে আমরা অনেক ধরনের মান বসে। তাহলে যত ধরনের মান এবং যত সূত্র আছে সবগুলো হচ্ছে কিসের অংশ, প্রক্রিয়াকরণের অংশ। আর প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আমাদের চিত্রটা কি দিতে হবে, আয়তাকার। প্রক্রিয়াকরণের চিত্রটা কি হবে, আয়ত। তাহলে কোনো অবস্থাতে কিন্তু চিত্রগুলো ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, প্রক্রিয়াকরণের পরে কি আসে, প্রক্রিয়াকরণ, এই যে দেখো এটা হচ্ছে কি রম্বস। তো রম্বসটা কখন ইউজ করবো আমরা, সিদ্ধান্তের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে স্যার, সিদ্ধান্ত। সিদ্ধান্ত, তাহলে সিদ্ধান্তটা কি তোমাকে জানতে হবে, সিদ্ধান্তটা কি। সিদ্ধান্ত মানে হচ্ছে কি, ধরো আমরা যদি তোমাকে বলি যে তুমি কোন একটা ডিসিশন নাও, এটা করবে নাকি এটা করবে, হয় ইয়েস অর কি বলো, নো বলো। তো আমরা অনেক সময় এটা বলি কিনা, তার মানে এই সিদ্ধান্ত নেওয়াটা ইয়েস অর নো। সিদ্ধান্ত মানে হচ্ছে, সিদ্ধান্তের অপশন হচ্ছে কয়টা, দুইটা, হয় ইয়েস না হয় কি নো। তো তোমাকে যদি বলি কোন একটি সাল লিপ ইয়ার কিনা, মানে অধিবর্ষ কিনা, তো সাল লিপ ইয়ার হতেও পারে নাও হতে পারে, তাহলে ইয়েস অর কি এসেছে, নো। তো যখনই মনে রাখবো বা কোন একটি সংখ্যা কি বললাম, জোড় নাকি বিজোড়, তাহলে সংখ্যাটা জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে, তার মানে জোড় হতেও পারে নাও হতে পারে। তাহলে ইয়েস অর কি আসছে, নো। যখনই তোমার ইয়েস অর নো আসবে, তখনই হচ্ছে কোন চিহ্ন, এটা হচ্ছে কি সিদ্ধান্ত। আর সিদ্ধান্তের চিহ্ন হচ্ছে কি স্যার, রম্বস। সিদ্ধান্তের চিহ্ন হচ্ছে কি, রম্বস। তাহলে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে সিদ্ধান্ত কখন আসবে, যখন ইয়েস অর কি আসবে, নো আসবে। এরপরে দেখো, এরপরে তীর চিহ্ন। তো তীর চিহ্ন দ্বারা কি বুঝাইছে, তীর চিহ্ন দ্বারা বোঝা হচ্ছে কি প্রবাহের, প্রবাহের দিক।
প্রবাহের দিক, মানে তীর চিহ্ন দ্বারা বোঝাবে হচ্ছে এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আমরা যেরকম হচ্ছে বিভিন্ন জায়গায় গেলে রোডের মধ্যে থাকে ডানে মোড় বামে মোড়, তাহলে দেখো একটা তীর চিহ্ন দিয়ে দিয়ে দেখা থাকে ডানে মোড়, ডান দিকে তীর চিহ্ন, বামে মোড়, বাম দিকে তীর চিহ্ন, এটা লেখা থাকে। হ্যাঁ, তো এই তীর চিহ্ন দ্বারা আমাদের কি বোঝানো হচ্ছে, প্রবাহের দিক। ঠিক আছে, তো এখানে মনে করে যে এটা এদিক থেকে এদিকে আসবে, তো এটা তুমি মনে করো এরকম একটা টান দিতে, তাহলে কিন্তু হবে না। তো তোমাকে তীর চিহ্নটা দিতে হবে। কেন? তীর চিহ্ন দ্বারাটা বুঝাইবে হচ্ছে কি প্রবাহটা, মানে কোন দিক থেকে এটা ফ্লোচার্টটা কোন দিকে প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে একটু জানলাম। এরপরে জাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে কি, এই যে বৃত্ত। বৃত্ত, এই বৃত্তটা কখন ইউজ করা হয়? সংযোগের ক্ষেত্রে। সংযোগ, সংযোগের ক্ষেত্রে। তো সংযোগ জিনিসটা কি? সংযোগ মানে হচ্ছে কি, যেমন ধরো বিভিন্ন রোডের মধ্যে গোল চত্বর দেওয়া হয়, সেটা আমরা সবাই দেখেছি, অনেক জায়গায় গোল চত্বর আছে। তো গোল চত্বর কখন দেওয়া হয়? যখন একাধিক দিক থেকে, যখন একাধিক দিক থেকে রোড এসে এক জায়গায় মিলিত হয়, তখন সেই জায়গায় সংঘর্ষ এড়ানোর জন্য, গাড়ির মধ্যে সংঘর্ষ এড়ানোর জন্য ওখানে একটা গোল চত্বর স্থাপন করা হয়। কেন? কারণ এখানে যদি একটা গোল চত্বর দেওয়া না হয়, তাহলে এদিকের গাড়িগুলো সরাসরি হয়তো এদিকে চলে আসবে, বা এদিকের গাড়িগুলো এদিকে চলে যাবে, বা এদিকের গাড়িগুলো এদিকে চলে আসবে। তাহলে দেখা যাবে হচ্ছে গাড়ির মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে। তখন সেক্ষেত্রে এখানে একটা কি দেওয়া হয়? গোল চত্বর দেওয়া হচ্ছে। এখানে একটা কি দেওয়া হয়? এখানে একটা কি দেওয়া হচ্ছে? গোল চত্বর দেওয়া হচ্ছে। তো এই গোল চত্বরটার কারণে তখন কি হয়? তখন এই গাড়িটা সোজাসুজি এদিকে আসতে পারবে না। তাকে আসতে হলে এদিকে কি করে আসতে হবে? ঘুরে আসতে হবে। বা এই গাড়িটা সোজা এদিকে যেতে পারবে না, তাকে যেতে হলে এদিকে ঘুরে যেতে হবে। তাহলে তাদের মধ্যে তখন কি হবে? সংঘর্ষটা আলটিমেটলি কি হবে? কম হবে, যেহেতু সরাসরি চলে যাবে না। তো ঠিক একইভাবে এখানেও যখন তোমার অনেক দিক থেকে আসবে, মনে করো এদিক থেকে একটা গেল, হ্যাঁ এদিক থেকে এটা আসলো, বা এদিকে একটা নামলো। তো তখন এই জায়গায় একটা কি স্থাপন করা হয়? সংযোগ চিহ্ন ইউজ করা হয়, যাতে এই সবগুলো এক জায়গায় যাতে হিজিবিজি না হয় মতো। ঠিক আছে, ওকে। তাহলে এই মূলত 6টা চিহ্ন যদি আমরা জানি, তাহলে আমরা ফ্লো চার্ট সবাই করতে পারবো। ঠিক আছে, তাহলে শুরু বা শেষের জন্য হচ্ছে কি উপবৃত্ত, ইনপুট বা আউটপুটের জন্য হচ্ছে কি সামান্তরিক, প্রসেসিং বা প্রক্রিয়াকরণের জন্য হচ্ছে আয়ত, সিদ্ধান্তের চিহ্ন হচ্ছে কি রম্বস, প্রবাহের দিক এটা তীর চিহ্ন, আর গোল চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? বৃত্ত দ্বারা কি বোঝাচ্ছে? সংযোগ বোঝাচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কি গেল, আমরা ফ্লো চার্টে যেই চিত্রগুলো আমরা ইউজ করব আমরা সেটা সম্পর্কে জানতে পারলাম। ঠিক আছে স্যার? ওকে, এবার আমরা এবার আমরা কি জানবো? আমরা একটা করব, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট, ফ্লো চার্ট ও অ্যালগরিদম। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, তাহলে আসো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু নির্ণয় করি। তাহলে দেখো সব একটু, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কি প্রথমে কি অঙ্কন করব? ফ্লো চার্ট। ফ্লো চার্টটা প্রথমে দেখো তো, ফ্লো চার্ট, প্রত্যেকটা ফ্লো চার্টের প্রথম স্টেপ হচ্ছে কি? স্টার্ট করা। প্রথম স্টেপ কি? স্টার্ট। তাহলে আমরা কি করলাম? স্টার্ট। তাহলে স্টার্টের চিহ্ন কি? উপবৃত্ত। এই যে দেখো স্টার্টের চিহ্ন আমরা লিখেছিলাম উপবৃত্ত, তাহলে অবশ্যই এটা উপবৃত্তাকার হতে হবে। এরপরে এরপরে তোমাকে স্টার্ট করার পরে, প্রত্যেকটা ফ্লো চার্ট স্টার্ট করার পরে কি দিতে হবে? ইনপুট দিতে হবে। কি দিতে হবে? ইনপুট। তো ইনপুটের চিহ্নটা হচ্ছে কি স্যার? সামান্তরিক। ইনপুটের চিহ্ন কি? সামান্তরিক। এই যে সামান্তরিক আঁকলাম, তাহলে কি লিখলাম এখানে? ইনপুট। তাহলে এটা কিসের ক্ষেত্রফল নির্ণয় করতে? ত্রিভুজের। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তার মানে ইনপুট হিসেবে আমাদেরকে দিতে হবে ভূমির মান এবং হচ্ছে কি উচ্চতার মান। ঠিক আছে, তাহলে ভূমি হচ্ছে কি? এই যে বেস, বেস বি, এবং উচ্চতা হাইট এইচ। তাহলে ইনপুট দিলাম। তো ইনপুট দেওয়ার পরে এই ইনপুটের মানগুলো আমাদেরকে কোথায় বসাতে হবে? সূত্র। তো আমরা কি বলেছিলাম একটু আগে? সূত্র মানে যত ধরনের মান এবং সূত্র বসাবো সবগুলাই হচ্ছে কি? প্রক্রিয়াকরণ। সবগুলো হচ্ছে কি? প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। তাহলে আর প্রক্রিয়াকরণের চিহ্নটা হচ্ছে কি? আয়ত। প্রক্রিয়াকরণের চিহ্ন কি? আয়ত। তাহলে এখানে কি লিখবো? প্রক্রিয়াকরণের সূত্রটা লিখবো। তাহলে কি লিখবো? এরিয়া ইকুয়াল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এই বেস এবং হাইটের মান তুমি যখন এখানে বসাবে, তখন ক্যালকুলেশন করে তুমি কার মানটা পেয়ে যাবে? ক্যালকুলেশন করে কার মান পেয়ে যাবে স্যার? এরিয়ার মানটা পেয়ে যাবে। এরিয়ার মান পেয়ে যাবে। তো এরিয়ার মান পাওয়া মানে হচ্ছে কি? আলটিমেট আউটপুট পাওয়া। কারণ এটা আমরা কি নির্ণয় করবো? যে বৃত্তের ক্ষেত্রফল, মানে ফাইনাল আউটপুট হচ্ছে কি নির্ণয় করবো? ক্ষেত্রফল, মানে এরিয়ার মান নির্ণয় করবো। তো এরিয়া পেয়ে যাওয়া মানে হচ্ছে কি? তোমার আউটপুটটা পেয়ে যাওয়া। তাহলে আউটপুটের চিহ্ন কি? আমরা একটু আগেই করিয়েছিলাম। আউটপুটের চিহ্ন হচ্ছে কি? ইনপুট এবং আউটপুটের চিহ্ন কি? সেম। তাহলে কি? সামান্তরিক। সামান্তরিক। তাহলে ইনপুট এবং আউটপুটের চিহ্ন হচ্ছে কি? সেম, সামান্তরিক। এবার একটা জিনিস খেয়াল করো,
আমরা যখন কম্পিউটার থেকে কোনো একটা কিছু আউটপুট বের করি, আমরা বলি না কম্পিউটার দোকানে পাই এটা আমাকে 5 কপি বা 2 কপি প্রিন্ট দেন। তো আমরা যখন কম্পিউটার থেকে কোনো একটা আউটপুট বের করি, তখন এটাকে কি করা বলা হচ্ছে স্যার? কি প্রিন্ট করা। কি করা বলা হয়? প্রিন্ট করা। তাহলে আউটপুট যখন বের করি তখন এটাকে কি বলা হচ্ছে? প্রিন্ট। তো প্রিন্ট কার মান পাবো এখানে? এরিয়ার মান। এরিয়ার মান, প্রিন্ট এরিয়া। তো আউটপুট যদি পেয়ে যাই তখন আমার প্রোগ্রামটা হচ্ছে ওখানে কি শেষ। আউটপুট পেয়ে গেলে প্রোগ্রাম কি শেষ না? তাহলে শুরু এবং শেষের চিহ্ন কি? উপবৃত্ত। তাহলে যে শেষের চিহ্ন হচ্ছে কি স্যার? উপবৃত্ত। তাহলে শেষ মানে কি? এন্ড। এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য হচ্ছে কি ফ্লো চার্ট। তাহলে এবার আমাদেরকে কি লিখতে হবে? অ্যালগরিদম। অ্যালগরিদম, অ্যালগরিদম মানে হচ্ছে যে ফ্লো চার্ট হচ্ছে চিত্র রাখলাম, এটা এবার এটার বর্ণনাটা হচ্ছে কি? বর্ণনাটাকে কি বলা হচ্ছে? অ্যালগরিদম। বর্ণনাটাকে বলা হচ্ছে স্যার কি? অ্যালগরিদম। তো অ্যালগরিদমের ক্ষেত্রে কিছু জিনিস আছে, যেমন ধর অ্যালগরিদম অনেক বইয়ে আছে হচ্ছে ইংলিশে, তবে তোমরা চেষ্টা করবো হচ্ছে অ্যালগরিদমের ক্ষেত্রে বাংলায় লেখার জন্য, ঠিক আছে? আর অ্যালগরিদমের ভাষা হতে হবে সহজ, স্পষ্ট এবং প্রাঞ্জল, মানে ভাষার মধ্যে একটা মাধুর্যতা থাকতে হবে, ঠিক আছে? তো অ্যালগরিদম প্রথমটা হচ্ছে কি? স্টার্ট মানে কি হচ্ছে কি করি? শুরু করি। তো এভাবে তোমাকে লিখতে হবে ধাপ 1 কি করি? শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ এর মান কি করি? গ্রহণ করি, ঠিক আছে? এরপর ধাপ 3 এই সূত্রটা ব্যবহার করে আমরা কিসের মান নির্ণয় করি? ক্ষেত্রফলের মান কি করি? নির্ণয় করি। এরপর ধাপ 4 ফলাফল হিসেবে আমরা কার মান পাচ্ছি? এখানে এরিয়ার মানটা পাচ্ছি। কার মান পাচ্ছি? এরিয়ার মান পাচ্ছি। ফলাফল হিসেবে এরিয়ার মান প্রদর্শন। তো এখানে প্রদর্শন করে লিখবে না, কারণ এরিয়ার মানটা আউটপুটটা দিবে হচ্ছে আমাদেরকে কম্পিউটার, আর আমরা কম্পিউটার দিব হচ্ছে ইনপুট গুলো। তো ইনপুট আমরা যেগুলো দিব সেগুলোকে করি বলছি, আর যেটা কম্পিউটার দিবে সেটাকে কখনো করি হয় না। এজন্য কি লিখছি? এটা আউটপুটটা কে দিবে? যে কম্পিউটার দিবে, জন্য আমরা কি লিখছি? এরিয়ার মান প্রদর্শন। তো এরপরে ধাপ 5 কি করে? এন্ড। এন্ড মানে কি করা? ধাপ 5টা হচ্ছে কি করা? শেষ করা। ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম স্যার? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট জানলাম, অ্যালগরিদম জানলাম। এবার আমরা জানবো হচ্ছে স্যার কি? এবার আমরা কি জানবো? দেখো দেখো আমরা জানবো হচ্ছে কি এবার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। কিসের ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট ও অ্যালগরিদম। তাহলে একটু খেয়াল করো, আমরা বৃত্তের ক্ষেত্রফলটা একটু নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? তো আমরা জানি ফ্লো চার্টের প্রথম স্টেপ হচ্ছে কি করা? স্টার্ট করা। স্টার্টের চিহ্ন কি? উপবৃত্ত। তাহলে যে স্টার্ট, উপবৃত্তকে স্টার্ট করলাম। স্টার্ট করার পরপরই আমাদেরকে কি দিতে হবে? ইনপুট দিতে হবে। কি দিতে হবে? ইনপুট। আমরা কি জানি স্যার? ইনপুটের চিহ্নটা হচ্ছে কি? সামান্তরিক। ইনপুটের চিহ্ন কি? সামান্তরিক। তাহলে ইনপুট, ইনপুট। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি স্যার? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই এর মান তো আমরা সবাই জানি, কনস্ট্যান্ট মান এটা 3.1416। তো আমাদেরকে আরটা জানতে হবে। আর মানে কি? রেডিয়াস। রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে স্যার কি? ব্যাসার্ধ। রেডিয়াস মানে হচ্ছে কি? ব্যাসার্ধ। তাহলে আমাদেরকে ইনপুট হিসেবে কার মান জানতে হবে? আর এর মান জানতে হবে। এরপরে এই আর এর মানটা কোথায় বসাতে হবে? যে পাই আর স্কয়ার সূত্রের মধ্যে বসাতে হবে। তো সূত্র মানে হচ্ছে কি? প্রক্রিয়াকরণ। সূত্র মানে কি স্যার? প্রক্রিয়াকরণ। আর প্রক্রিয়াকরণের চিহ্নটা হচ্ছে কি? আয়ত। প্রক্রিয়াকরণের চিহ্ন কি? আয়ত। তাহলে দেখো এরিয়া ইকুয়াল, 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 তাহলে কি হবে? 3.14 ইন্টু আর ইন্টু আর। তাহলে এখানে দেখো 3.1416 কে 3.14 লেখা যায়। আর আর স্কয়ার ডাইরেক্ট লেখা যাবে না, এখানে কম্পিউটার আর স্কয়ার কে কি লিখতে হবে? আইসিটি তে আর ইনটু আর লিখতে হবে, ঠিক আছে? আর ইনটু আর। তাহলে এই আর এর মানটা যদি আমরা এখানে বসাই, ক্যালকুলেশন করে কার মান পেয়ে যাবো স্যার? এরিয়ার মানটা পেয়ে যাবো। তাহলে এরিয়ার মান পেয়ে যাওয়া মানে হচ্ছে আলটিমেটলি আমরা কি পাবো স্যার? আউটপুট পাবো। কি পাবো? আউটপুট পাবো। তাহলে বলো আউটপুটের জন্য কোন চিহ্ন? সামান্তরিক। আউটপুটের জন্য কোন চিহ্ন? ইনপুট এবং আউটপুটের চিহ্ন হচ্ছে কি? সামান্তরিক। এবার আউটপুটটাকে কি দ্বারা প্রকাশ করা হবে? প্রিন্ট। প্রিন্ট। তাহলে প্রিন্ট হিসেবে তুমি কার মান পাবে? এখানে আউটপুট কার মান পাবে? এরিয়া। এরিয়া। এরিয়ার মান পেয়ে গেলে তোমার কাজ কি? শেষ। তাহলে শুরু এবং শেষ দুইটা চিহ্ন হচ্ছে কি? উপবৃত্ত। দুটা চিহ্ন কি? উপবৃত্ত। তাহলে যে শেষ, এন্ড। এন্ড। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের, আমাদের স্যার কি? কিসের ক্ষেত্রফল? আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য হচ্ছে কি? ফ্লো চার্ট। এবার আমরা এটা কি জানবো? অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদমের ধাপ 1 এটা কি? স্টার্ট। স্টার্ট মানে হচ্ছে কি করা? শুরু করা। তাহলে ধাপ 1 কি করি? শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে এই যে আর মানে কি? রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে বাংলা হচ্ছে কি? ব্যাসার্ধ। তাহলে ইনপুট হিসেবে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান কি করি? গ্রহণ করি। ধাপ 3 এই সূত্রটা ব্যবহার করে, সূত্র ব্যবহার করে ক্ষেত্রফলের মান কি করি? নির্ণয় করি। ক্ষেত্রফলের মান নির্ণয় করি।
ধাপ 4, এই যে প্রিন্ট মানে কি ফলাফল, আউটপুট পাচ্ছি, তাহলে ফলাফল হিসেবে কার মান পাচ্ছি, এরিয়া, তাহলে ফলাফল হিসেবে এরিয়া এর মানকে প্রদর্শন। আর ধাপ 5 এন্ড মানে কি করা, শেষ করা, ধাপ 5 কি করে, শেষ করে। ক্লিয়ার স্যার? তাহলে আমরা কি জানলাম, এটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট ও অ্যালগরিদম জানলাম। ঠিক আছে, বারবার বলতেছি স্যার, ফ্লো চার্ট হচ্ছে কি নির্ভর, চিত্র নির্ভর, তো চিত্রগুলা মাস্ট হচ্ছে কি তোমাকে সঠিক হতে হবে। তাহলে গেল হচ্ছে কি এটা ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের জন্য। এবার আমরা কি জানবো, সেলসিয়াস তাপমাত্রা কি, সেলসিয়াস, সেলসিয়াস, দেখো দেখো সেলসিয়াস, সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য ফ্লো চার্ট ও অ্যালগরিদম। ঠিক আছে, কিসের তাপমাত্রা, হচ্ছে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য ফ্লো চার্ট ও অ্যালগরিদম। তাহলে আমরা প্রথমত আসি স্যার কি, সেলসিয়াস তাপমাত্রাকে কিভাবে রূপান্তর করবো একটু দেখো সবাই। এটার জন্য আমাদেরকে জানতে হবে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে একটা রূপান্তরের একটা সূত্র আছে, সূত্রটা আমাদেরকে সবাইকে জানতে হবে। তো সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে, মূল সূত্র হচ্ছে কি C/5 ইকুয়াল F মাইনাস 32/9। এটা হচ্ছে আমাদের মূলত মূল সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, আমাদের মূল সূত্র হচ্ছে এটা। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এখান থেকে, এখান থেকে আমরা দেখো তো এটা লিখতে পারি কিনা। হুম, সি এর মান বের করতে পারি কিনা, দেখো তো, সি ইকুয়াল F মাইনাস 32 ডিভাইড বাই কত, 9। 5টা এদিকে কি ছিল, ভাগ, তাহলে এটা এদিকে যদি আমরা নিয়ে যাই তাহলে 5টা কি হবে, গুণ হবে, 5টা কি হবে, গুণ। তাহলে এই একটা আমরা কি পেলাম, সূত্র পেয়ে গেলাম, কিসের সূত্র, সি এর সূত্র। এবার আমরা যদি এখান থেকে, আমরা যদি এখান থেকে দেখো, আমরা এখান থেকে এফ এর সূত্রটা বের করি, তাহলে এখান থেকে দেখো তো এটা আসে কিনা, এফ মাইনাস 32 ডিভাইড বাই 9 ইকুয়াল টু C/5। জাস্ট আমরা এটি এই পাশে আনলাম, এটি এই পাশে নিয়ে গেলাম। এবার একটা জিনিস খেয়াল করো, f মাইনাস 32 ইকুয়াল, 9টা এদিকে ছিল ভাগে, আমরা যদি 9টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কি হয়, c ইন্টু 9 ডিভাইড বাই কত, 5। এবার দেখো মাইনাস 32 এদিকে যদি নিয়ে যাই কি হবে, প্লাস 32, তাহলে f ইকুয়াল টু কি হবে, c ইন্টু 9 ডিভাইড বাই 5, 5 প্লাস কত, 32। তাহলে এই আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম। তাহলে একটা হচ্ছে সি এর সূত্র পেলাম, আরেকটা হচ্ছে কিসের সূত্র পেলাম, এফ এর সূত্র, মানে একটা সেলসিয়াসের সূত্র, একটা হচ্ছে কি ফারেনহাইটের সূত্র। ক্লিয়ার? এবার আমাদেরকে জানতে হবে ফ্লো, আমরা এটা নিয়ে যাচ্ছি সেলসিয়াস থেকে কোথায়, ফারেনহাইটে। তাহলে আমাদের দেওয়া থাকবে হচ্ছে কি স্যার, সেলসিয়াস, আমাদেরকে বের করতে হবে কি, ফারেনহাইট, বের করতে হবে কি, ফারেনহাইট। তার মানে আমাদেরকে এফ এর মানটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে কি করা, স্টার্ট, কি করা স্যার, স্টার্ট, স্টার্টের চিহ্ন কি, উপবৃত্ত। এরপর স্টার্ট করার পরে আমাদেরকে কি দিতে হবে, ইনপুট, তাহলে ইনপুটের চিহ্ন কি, সমান্তরিক, ইনপুটের চিহ্ন কি, সমান্তরিক। তাহলে আমরা ইনপুট হিসেবে কার মান দিব, কার মান দিব, যেহেতু দেওয়া আছে কোনটা, সেলসিয়াস, তাহলে ইনপুট হিসেবে আমরা কার মান দিব, সেলসিয়াসের মানটা। এরপর এই সি এর মানটা আমরা কোথায়, এফ এর, যেহেতু আমাদেরকে বের করতে হবে কিসের মান, ফারেনহাইটের মান, তাহলে আমরা এফ ইকুয়াল টু বের করবো, তাহলে আমাদেরকে এই সূত্রটা বসাতে হবে। তাহলে সূত্র মানে হচ্ছে স্যার কি, প্রক্রিয়াকরণ, আর প্রক্রিয়াকরণের চিহ্নটা হচ্ছে কি, আয়ত, প্রক্রিয়াকরণের চিহ্ন কি, আয়ত। তাহলে দেখো f ইকুয়াল টু, তাহলে কি হয়, c ইন্টু 9 ডিভাইড বাই 5 প্লাস কত, 32। এই যে এই সূত্রটা আমরা এখানে বসালাম। এবার এই ইনপুট c এর মানটা যদি আমরা এখানে বসাই, ক্যালকুলেশন করে ফাইনালি কার মান পাবো স্যার, f এর মান পাবো। তাহলে f এর মান পাওয়া মানে হচ্ছে আউটপুট পাওয়া, তাহলে আউটপুটের চিহ্নটা হচ্ছে কি, সামান্তরিক, আউটপুটের চিহ্ন কি, সামান্তরিক। তাহলে আউটপুটটাকে কি দ্বারা প্রকাশ করি আমরা, প্রিন্ট, তাহলে প্রিন্ট হিসেবে কার মান পাবো, f এর মান পাচ্ছি। এবার f এর মান যদি পেয়ে যাই, আমাদের প্রোগ্রাম কি শেষ। তাহলে এই শুরু বা শেষের জন্য কোন চিহ্ন, শুরু এবং শেষের জন্য কোন চিহ্ন, উপবৃত্তাকার চিহ্ন, তাহলে এই যে উপবৃত্ত, এন্ড। তাহলে এটাই হচ্ছে কি, এটাই কি, সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য ফ্লো চার্ট। এবার আমরা এটার কি জানবো, অ্যালগরিদমটা একটু জানবো। তাহলে দেখো অ্যালগরিদমটা যদি আমরা একটু আসি, সবাই দেখো, ধাপ এক হচ্ছে কি করি, শুরু করি। ধাপ 2, ইনপুট হিসেবে সি মানে হচ্ছে কিন্তু তাপমাত্রা, সেলসিয়াস, তাহলে ইনপুট হিসেবে সেলসিয়াস তাপমাত্রা, সি এর মান কি করি, গ্রহণ করে। এরপর এই সূত্র ব্যবহার করে কিসের তাপমাত্রা, এফ, এফ মানে হচ্ছে কি ফারেনহাইট তাপমাত্রা, এফ এর মান কি করি,
নির্ণয় করি। এরপরে ফলাফল হিসেবে ফারেনহাইট তাপমাত্রা কার মান পাবো, এফ এর মান প্রদর্শন, এফ এর মানটা পাবো। এরপর এন্ড এর মানে হচ্ছে কি করা যায়, শেষ করি। ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম, আমরা এটা কি জানলাম, সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য ফ্লো চার্ট এবং কি জানলাম, অ্যালগরিদম জানলাম। তাহলে অবশ্যই যদি সেলসিয়াস থেকে তোমরা ফারেনহাইটটা পারো, অবশ্যই ফারেনহাইট থেকে তোমরা কোনটা পারবে, সেলসিয়াসটা পারবে। ফারেনহাইট থেকে কোনটা পারবে, সেলসিয়াস পারবে। কিভাবে পারবো, কিভাবে, জাস্ট এখানে সি এর জায়গায় কি আসবে, এখানে কি আসবে, এই সি এর জায়গায় আসবে হচ্ছে কি এফ, সূত্র এই জায়গায় আসবে হচ্ছে কোনটা, এই যে সি এর সূত্রটা একটু আগে আমরা যেটা দিছিলাম, সি এর সূত্রটা আসবে, এখানে সি এর সূত্রটা আসবে। এরপর এফ এর জায়গায় এখানে কি আসবে, সি আসবে, দেন হচ্ছে শেষ করে। আর এখানে হচ্ছে যেখানে যেখানে সেলসিয়াস তাপমাত্রা আছে সেখানে কি হবে, ফারেনহাইট তাপমাত্রা, আর যেখানে ফারেনহাইট তাপমাত্রা আছে সেখানে কি হবে, সেলসিয়াস তাপমাত্রা। আর সূত্রটা চেঞ্জ হবে, এটাই। ক্লিয়ার? ওকে স্যার, তাহলে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট জানলাম, ফারেনহাইট থেকে কি জানলাম, সেলসিয়াস জানলাম। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা অবশ্যই সবাই পারবো। ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এবার দেখো, তিনটি সংখ্যার কি নির্ণয়ের জন্য, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট ও অ্যালগরিদম। তাহলে এখন আমরা কি জানবো, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট ও অ্যালগরিদম। তাহলে আমরা ফার্স্টে কি জানবো, আমাদেরকে জানতে হবে ফার্স্টে কি, ফ্লো চার্ট। কয়টি সংখ্যা, তিনটি। তো ফ্লো চার্টের প্রথম স্টেপ তো আমরা প্রত্যেকেই জানি, প্রথম স্টেপ হচ্ছে কি স্যার, স্টার্ট। স্টার্ট করার পরেই তোমাকে কি দিতে হবে, ইনপুট। তাহলে ইনপুটের চিহ্ন কি, সমান্তরিক। আমরা সবাই জানি ইনপুটের চিহ্ন হচ্ছে কি, সমান্তরিক। তাহলে ইনপুট, ইনপুট হিসেবে কয়টি সংখ্যা, এখানে তিনটি সংখ্যা। তাহলে কি কি নিলাম, এ বি সি। ওকে, এবার এই তিনটার কি নির্ণয় করব, যোগফল। তো যোগফল মানে হচ্ছে কি, তাহলে কোন একটা রেজাল্ট বের করাটাই হচ্ছে কি প্রসেসিং বা হচ্ছে কি প্রক্রিয়াকরণ। আর প্রক্রিয়াকরণের চিহ্ন আমরা সবাই কি জানি, আয়ত। প্রক্রিয়াকরণের চিহ্নটা কি জানি, আয়ত। তাহলে এই যে প্রক্রিয়াকরণের চিহ্ন হচ্ছে কি আয়ত, তাহলে প্রক্রিয়াকরণ আউটপুট হিসেবে কি পাবো, এখানে সাম, মানে তিনটে সংখ্যার কি নির্ণয় করবো যে আমরা, যোগফল। তাহলে যোগফল মানে হচ্ছে কি সাম, ইকুয়াল হচ্ছে কি, তিনটা সংখ্যাকে যোগ করে দিব, a প্লাস বি প্লাস সি। তাহলে এ বি সি এর মান যদি যোগ করি, ফাইনালি আমরা কার মান পাবো, সাম এর মান পাবো। তো সাম এর মান পাওয়া মানে হচ্ছে স্যার কি পাওয়া, আউটপুট পাওয়া। কি পাওয়া, আউটপুট পাওয়া। আর আউটপুটের চিহ্ন কি, আমরা সবাই জানি আউটপুটের চিহ্ন হচ্ছে কি, সমান্তরিক। আউটপুটের চিহ্ন হচ্ছে কি, সমান্তরিক। তাহলে আউটপুট হিসেবে কার মান পাবো, আউটপুট প্রিন্ট, আউটপুট হিসেবে কার মান পাবো, সাম এর মানটা পাবো, সাম। ফলাফল আউটপুট হিসেবে সাম এর মান পাবো। এবার আউটপুট যদি পেয়ে যায়, আমাদের কাজ কি, শেষ। আমরা জানি শুরু এবং শেষের জন্য হচ্ছে কোন চিহ্ন, উপবৃত্তাকার চিহ্ন। তাহলে যে শেষ এন্ড, উপবৃত্তাকার চিহ্ন। এবার আমাদেরকে এটার কি জানতে হবে, আমাদেরকে এটা কি জানতে হবে স্যার, অ্যালগরিদম জানতে হবে। কি জানতে হবে, অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম প্রথম ধাপ কি করি, প্রথম স্টেপ হচ্ছে কি করি, শুরু করি। এরপরে ইনপুট হিসেবে এ বি সি চলকের মান গ্রহণ করি। তো এখানে এ বি সিটাকে চলক কেন বলা হচ্ছে, চলক মানেটা হচ্ছে স্যার কি, যাদের মান হচ্ছে কি পরিবর্তনশীল। তো এ বি সি এর মান হচ্ছে কি 10 15 20 হতে পারে, আবার 25 30 40 হতে পারে, আবার 10 20 50 হতে পারে। তাহলে এ বি সি এর মান কি পরিবর্তনশীল। তো পরিবর্তনশীল বলে এগুলোকে আমরা কি বলতেছি, চলক বলতেছি। ঠিক আছে, এ বি সি চলকের মান কি করে গ্রহণ করি। এবার দেখো, এ বি সি চলকের মানটা কি করে যোগ করে কোন চলকের মান নির্ণয় করি, সাম চলকের মান নির্ণয় করি। সামটাকে কি বলা হচ্ছে, চলক। কারণ এ বি সি এর মান চেঞ্জ হলে সামের মানটাও কি হয়ে যাবে স্যার, চেঞ্জ হয়ে যাবে। এবার ফলাফল হিসেবে কার মান পাচ্ছে, সামের মান। এর জন্য কি লিখছি, ফলাফল হিসেবে সাম চলকের মান প্রদর্শন। এরপর ধাপ 5 হচ্ছে কি করি স্যার, শেষ করি। ধাপ 5 কি করি, শেষ করি। ক্লিয়ার? তাহলে আমরা এখন কি জানলাম, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট ও অ্যালগরিদম জানলাম। ক্লিয়ার? আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এবার আমরা কি জানবো, দেখো, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য ফ্লো চার্ট ও অ্যালগরিদম। কি স্যার, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি। তাহলে একটু খেয়াল করো, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা। তাহলে প্রথমত আসি, আমাদেরকে এটা আমরা কি জানবো, প্রথমে কি জানবো, ফ্লো চার্ট, দেন আমরা কি জানবো, অ্যালগরিদম। তো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, প্রথম স্টেপ হচ্ছে কি স্যার, আমরা জানি ফ্লো চার্টের প্রথম স্টেপ প্রত্যেকে জানি, প্রথম স্টেপ হচ্ছে কি স্টার্ট। স্টার্ট করার পরপরই আমাদেরকে কি দিতে হবে স্যার, ইনপুট। কি দিতে হবে, ইনপুট। তো ইনপুট হিসেবে এখানে কার কার মান দিব, ইনপুট এ বি সি এর মান, এ বি সি এর মান দিব।
এরপরে খেয়াল করো এ বি সি এর মধ্যে কোনটা বড় সংখ্যা সেটা কিন্তু কম্পিউটার জানে না। হয় এ বড় হতে পারে, না হয় বি হতে পারে, না হয় সিও হতে পারে। তা আমরা তো জানি না কোনটা বড় হবে। তো এক একবার এক একটা বড় হতে পারে। কেন? একটা প্রোগ্রাম করতেছে হাজার হাজার কি করার জন্য? হাজার হাজার মান নির্ণয় করার জন্য। তাইলে দেখো আমরা যখন মান এক একবার চেঞ্জ করবো, তো এক একবার প্রথম কোনোবার এ হতে পারে বড়, কোনোবার বি বড় হতে পারে, কোনোবার সি বড় হতে পারে। তাহলে আমরা জানি না কোনটা বড় হবে। তো এই জন্য হচ্ছে কি আমরা প্রথমে ধরে নিচ্ছি এটাকে বড়, কারণ এটা বি এবং সি এর থেকে বড়। তাহলে দেখো এটা বি এবং সি এর থেকে বড় হতেও পারে, নাও হতে পারে। কি বললাম স্যার? হতেও পারে, না হতে পারে। তাহলে এখানে কি আসছে? ইয়েস অর নো অপশন আসছে, ইয়েস অর নো। তাহলে ইয়েস অর নো থাকলে আমরা সবাই জানি সিদ্ধান্ত। আর সিদ্ধান্তের চিহ্ন হচ্ছে কি? রম্বস। সিদ্ধান্তের চিহ্ন হচ্ছে কি? রম্বস। তাহলে এখানে কি লিখলাম? এ গ্রেটার দেন বি and a greater than c। তাহলে আমরা এটাকে বি এবং সি এর থেকে কি ধরলাম? বড় ধরলাম। তাহলে এটা হতেও পারে, নাও হতে পারে। তাহলে দেখো ইয়েস অর নো, ইয়েস অর কি নো। যদি এটা বি এবং সি এর থেকে যদি কি হয়? বড় হয়। এটা যদি বি এবং সি এর থেকে বড় হয়, তাহলে আমাদেরকে কম্পিউটার আনসার দিবে হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে কে? এ। তো কম্পিউটার আউটপুট দেওয়া মানে হচ্ছে আউটপুটের চিহ্ন কি? সমান্তরিক। আর আউটপুটটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? প্রিন্ট। তাহলে এখানে দেখো তিনটা সংখ্যার মধ্যে বড় বোঝাচ্ছে কোনটা? এ। তাহলে কম্পিউটার আউটপুট হিসেবে কাকে দিবে? এ কে। এবার একটা জিনিস দেখো, যদি এটা না হয়, যদি এ না হয়, তবে আমরা কাকে ধরবো? তারপর তাহলে আমরা কাকে ধরবো? বি কে। কাকে ধরবো? বি কে। তাহলে এখানে কি হবে? বি গ্রেটার দেন এ এন্ড বি গ্রেটার দেন সি। তাহলে আমরা বিটাকে এ এবং সি এর থেকে এখন কি ধরলাম? আবার বড় ধরলাম। তাহলে এটা বিটা এ এবং সি এর থেকে বড় হতেও পারে, না হতে পারে। এস আর নো আসতেছে, এজন্য কি আসছে? সিদ্ধান্ত। সিদ্ধান্ত চিহ্ন হচ্ছে কি? রম্বস। ইয়েস। যদি বিটা এ এবং সি এর থেকে বড় হয়, তখন কম্পিউটার আমাদেরকে রেজাল্ট কি দিবে? যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে কি? এ। বড় সংখ্যা হচ্ছে কি? বি। তাহলে এই যে আউটপুট দেওয়া মানে হচ্ছে কি? সমান্তরিক। তাহলে সমান্তরিক আঁকলাম। এরপর কি লিখবো? প্রিন্ট। প্রিন্ট কার মান দিবে? যেহেতু কাকে বড় ধরলাম এখানে? বি কে, হলে বিটা বড় দেখাবে। এবার দেখো এও না হলে, বিও না হলে মানে হচ্ছে কি? নো হলে। তাহলে দেখো এও না হলে, বিও না হলে, আলটিমেটলি তখন কম্পিউটার কি বলবে? তখন ডিরেক্ট বলে দিবে যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কে? সি। কারণ এখানে এও হচ্ছে না বলে, বিও হচ্ছে না বলে, কোথায় যাবে? সি তে যাবে। তাহলে নো হলে তখন আর কি আমাদেরকে সি গ্রেটার দেন, সি গ্রেটার দেন লেখার প্রয়োজন আছে? না, আর লেখার প্রয়োজন নেই। কারণ সংখ্যাই হচ্ছে এখানে কয়টা? তিনটা। তাহলে যেহেতু এও হচ্ছে না, বিও হচ্ছে না, তাহলে আলটিমেটলি সব বড় সংখ্যা কি হবে? বড় সংখ্যা কি হবে? প্রিন্ট সি। হয়ে কাজটা কি? এই যে দেখো, হয়ে কাজটা হচ্ছে কি? শেষ। এন্ড। কাজ কি? শেষ। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমরা কি জানলাম স্যার? তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা। এবার যদি তোমাকে যদি বলা হয় তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, তাহলে এটা অবশ্যই আমরা সবাই করতে পারবো। কিভাবে? জাস্ট গ্রেটার দেন গুলা কি হবে? লেস দেন হবে। গ্রেটার দেন গুলা কি হবে? লেস দেন হবে। এবার আমরা এটার কি জানবো? এটার কি জানবো? অ্যালগরিদমটা আমরা জানবো। তাহলে দেখো, প্রথম ধাপ আমরা সবাই জানি, শুরু করি। দ্বিতীয় ধাপ ইনপুট হিসেবে এবিসি এর মান কি করি? গ্রহণ করি। তৃতীয় ধাপে কি লিখলাম? প্রথম সংখ্যাটি কি? দেখো প্রথম প্রথম সংখ্যাটি হচ্ছে প্রথম সংখ্যাটি। প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় তৃতীয় সংখ্যার চেয়ে বড়? প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়? ক দিয়ে কি লিখলাম? হ্যাঁ। হ্যাঁ মানে হচ্ছে কি? ইয়েস। তো ইয়েস হলে ফলাফল ছাপাও। অর্থাৎ প্রথম সংখ্যাটি এ বড়। এবং কত নাম্বার ধাপে যায়? 6 নং ধাপে যায়। ঠিক আছে? এই যে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে কত নাম্বার ধাপে যায়? 6 নং ধাপ। সবসময় হচ্ছে প্রথমে স্টার্ট, এরপরের ধাপ হচ্ছে ইনপুট, এরপরে হচ্ছে কি প্রক্রিয়াকরণ বা সিদ্ধান্ত। এগুলো থাকার, এগুলোর পরবর্তীতে আসবে হচ্ছে কি আউটপুট। আউটপুটের পরে হচ্ছে কি এন্ড। ধাপগুলো হচ্ছে এভাবেই তোমাকে নির্ণয় করতে হবে। এরপরে যদি না হয়, মানে খ দিয়ে কি লিখছি? না। তো না হলে এটা 3 নাম্বার ধাপ ছিল, এটা কত নাম্বার ধাপ? 4। তাহলে ধাপ 4 আসলাম। এবার ধাপ 4 এ বি, বি মানে কোন সংখ্যা স্যার? দ্বিতীয় সংখ্যা। এ হচ্ছে প্রথম, সি হচ্ছে তৃতীয়। তাহলে কি বললাম? দ্বিতীয় সংখ্যাটি কি প্রথম ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়? ক দিয়ে কি লিখলাম? হ্যাঁ। হ্যাঁ হলে ফলাফল কাকে দেখাবে?
তাহলে ফলাফল ছাপাবো, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি বি বড় এবং কত নাম্বার ধাপে যায়, 6 নং ধাপে যায়। এরপরে খ দিয়ে হচ্ছে কি না, ক দিয়ে হচ্ছে কি না, না হলে তখন কোথায় যাবে, না হলে তখন কম্পিউটার তখন ধাপ 5, তখন কম্পিউটার কি বলে দিবে, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কে, সি। তাহলে ফলাফল ছাপাও, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি কে বড়, সি বড়, তৃতীয় সংখ্যাটি সি বড় এবং কত নাম্বার ধাপে যায়, 6 নম্বর। এবার ধাপ 6টাই হচ্ছে কি করি, শেষ করি। কি করি স্যার, শেষ করি। তাহলে আমরা যদি তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম বুঝে থাকি, অবশ্যই আমরা কি করব, তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অ্যালগরিদমটা বুঝবো। তো সেটার জন্য জাস্ট এখানে কি করতে হবে, গ্রেটার দেন এর জায়গায় জাস্ট লেস দেন, আর এখানে যেখানে যেখানে তুমি বড় লিখছি, আমরা বড় লিখছি, সেই বড়গুলা জাস্ট কি হবে, ছোট, আর কোনো ধরনের পরিবর্তন নেই। তাহলে আশা করি আমরা যতটুকু পর্যন্ত পড়িয়েছি সবাই আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো তোমরা যারা নিয়মিত ক্লাসগুলা পেতে চাও তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেলো, তাহলে আর পরবর্তীতে যখনই আমরা ক্লাস আপলোড করব তখন তোমাদের কাছে অটোমেটিক্যালি হচ্ছে কি চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পার্টে। ওকে, বাই।